Welcome to 49 by Sea Thriller Club. It's highly suspicious. গল্পটির সত্য নিউ ভারত সাহিত্য কুটির দ্বারা সংরক্ষিত। সে যেন এক আশ্চর্য জায়গা। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের গভীর জঙ্গলে ঘেরা একটি সরোবর। সেই সরোবরের জল কাঁচের মতো স্বচ্ছ ও টলটলে। স্থানীয় মানুষের কাছে যা সকম্বরী ঝিল নামে পরিচিত, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সরোবরে কোনো পশু পাখি ভিড় করে না। কোনোভাবে ঘুরতে যাওয়া কোনো মানুষ যদি সেই সরোবরের কাছে যায়, তাহলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। সেই সরোবরের আশেপাশে যাওয়া মাত্রই তাদের শরীর আক্রান্ত হয় বিশেষ কোনো রোগে। তাদের শরীরে দেখা যায় অদ্ভুত লাল ছোপ। তাই এই সরোবরটি স্থানীয় মানুষের কাছে বড় আতঙ্কের। তারা বিশ্বাস করে এই সরোবরে কোনো অপদেবতার বাস, আর সেই অপদেবতার অভিশাপেই এসব আশ্চর্য ঘটনাগুলি ঘটে। তাই সেই অভিশাপ থেকে বাঁচতে শুরু হয় সকম্বরী দেবীর পূজা। এর মধ্যেই এই জঙ্গলে বেড়াতে এলো অ্যাডভেঞ্চার প্রিয় দুঃসাহসী দুই ভাই বোন, রঞ্জু ও তুলতুলি। ঘুরতে ঘুরতে ওরা এসে পৌঁছয় ওই সকম্বরী ঝিলের পাশে। তারপর নমস্কার, 49 by Sea থ্রিলার ক্লাবের আজকের আড্ডায় আপনাদেরকে স্বাগত। আজকের গল্প লেখিকা মানালি সামন্তর কলমে সকম্বরী রহস্য। এই গল্পটি রহস্যভেদী রঞ্জুর সকম্বরী রহস্য বইটি থেকে নেওয়া। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প সকম্বরী রহস্য প্রথম পর্ব। মহিলাটি তখন থেকে কাঁদতে কাঁদতে বুক চাপড়ে বিলাপের মতো কথাগুলো বলে চলেছে, আর ওর সামনে একটি 12-13 বছর বয়সী ছেলে খালি গায়ে হাফ প্যান্ট পরে বসে ক্রমাগত সামনে পেছনে পেন্ডুলামের মতো মাথা দোলাচ্ছে। ছেলেটিকে দেখেই বোঝা যায় যে সে প্রকৃতস্থ নয়। আশেপাশে জনা 20 গ্রাম্য লোক গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। মহিলাটি যাকে উদ্দেশ্য করে কাকুতি মিনতি করছে তিনি একজন ওঝা স্থানীয় লোক। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর চোখ খুলে বললেন, हम कुछ भी कर सकते, जो भी शाकंभरी झील के पास जाएगा उसका यही हाल होगा। शाकंभरी देवी क्रोधित है। এই নিয়ে গত 5 বছরে মোট 7 জন সকম্বরী ঝিলের পাশ থেকে উদ্ধার হয়েছে অপ্রকৃতস্থ অবস্থায়। এই ছেলেটি যেমন 3 দিন নিরুদ্দেশ থাকার পর হঠাৎ আজ সকালে সকম্বরী ঝিলের রাস্তা দিয়ে ফিরতে দেখা যায়। যথারীতি ছেলেটিও অপ্রকৃতস্থ অবস্থায় উদ্ধার হয়েছে। নিজের মা বাবাকেও চিনতে পারছে না সে। কোনো এক অজানা কারণে সকম্বরী ঝিলের কাছেই যারাই গিয়েছে তাদেরই মানসিক বিকৃতি ঘটেছে। স্থানীয় লোকেরা কখনোই এই ঝিলের পাশে যায় না। দীর্ঘকাল ধরে তাদের বিশ্বাস সেখানে অপদেবতার বাস, তাই সাধারণ কেউ সেদিকে যায় না। হঠাৎ বিগত কয়েক বছরে বেশ কয়েকজন স্থানীয় লোককে সেখান থেকে পাওয়া গেছে। তারা যে কেন ওখানে গিয়েছিল তা জানা যায়নি। অবশ্য তাদের এই মানসিক বিকৃতি সাময়িক। কেউ কেউ মাসখানেক পরে, কেউ বা 2-3 মাস পর আবার মানসিক সুস্থতা ফিরে পেয়েছে। আশ্চর্যের বিষয়, এরা কেউই বলতে পারেনি কিভাবে তারা সব ভুলে গিয়েছিল। এদের জীবন থেকে যেন সেই সময়টুকুর স্মৃতি সম্পূর্ণ মুছে গিয়েছে। তবে সাম্প্রতিককালে যারা ওখান থেকে ফিরে এসেছে তারা সুস্থ হয়ে ওঠার পরেও তাদের আচরণে বেশ কিছু পরিবর্তন এসেছে, যা আগে কখনো হতো না।
কোনো ওঝা বা ডাক্তার এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। আজকের ঘটনাটা তাই গ্রামবাসীদের নতুন করে বিচলিত না করলেও যথেষ্ট ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। এরই মধ্যে একটা লোক গ্রামবাসীদের ভিড় থেকে সবার অলক্ষ্যে বেরিয়ে এলো। আজকের মতো তার কাজ শেষ, তবে কয়েকটা দিন এখনো ছেলেটাকে লক্ষ্য করে রাখতে হবে। আর কোনো মানসিক পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখাই ওর কাজ। লাস্ট ক্লাসটা শেষ হওয়ার ঘন্টা বাজতেই রঞ্জু তাড়াতাড়ি বেঞ্চের উপর ছড়ানো ছিটানো বইপত্র, খাতা, পেন সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। ক্লাসের ম্যাডাম সবাইকে শেষবারের মতো মনে করিয়ে দিলেন যে কেমিস্ট্রির প্রজেক্টটা যেন স্কুল খুললেই প্রত্যেকে জমা দেয়। রঞ্জুর এখন ক্লাস 12। ক্লাস 10-এর পর ফাইনাল পরীক্ষায় দুর্ধর্ষ রেজাল্ট করার পর শিলিগুড়ির সেন্ট জোসেফ স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হয় সে। ক্লাস 11-এর ফাইনাল রেজাল্ট আউটের পর কিছুদিন ছুটি ছিল, তারপর 12-এর ক্লাস শুরু হয়েছে। তবে আগামীকাল থেকে আবার গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে। আজ ক্লাসে বিভিন্ন সাবজেক্টের টিচাররা নানা প্রজেক্ট ওয়ার্ক দিলেন, যেটা গ্রীষ্মের ছুটিতে স্টুডেন্টদের করে স্কুল খোলার পর জমা দিতে হবে। রঞ্জুর শেষ ক্লাস ছিল কেমিস্ট্রির। ম্যাডাম একটা বড় আর্ট পেপারে পিরিয়ডিক টেবিল তৈরি করে আনার প্রজেক্ট দিলেন তাকে। পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী, যেখানে রাসায়নিক মৌলসমূহকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সারি অর্থাৎ পর্যায় এবং স্তম্ভ অর্থাৎ গ্রুপ আকারে সাজানো হয়। সর্বপ্রথম রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলেভ পর্যায় সারণী প্রকাশ করেন। প্রকৃতিতে পারমাণবিক সংখ্যা 94টি মৌল পর্যন্তই খুঁজে পাওয়া গিয়েছিল। পরে কিছু মৌল রসায়নগারেও তৈরি করা হয়েছে। বর্তমানে 118টি মৌল পরিচিত, যার মধ্যে বেশ কিছু তেজস্ক্রিয় মৌল আছে। তবে সারণীটি এখনো সম্পূর্ণ নয়। 119 এবং 120 নম্বর পারমাণবিক সংখ্যার মৌলগুলোর অস্তিত্বের সম্ভাবনা রয়েছে এবং বিজ্ঞানীরা এই মৌলগুলো আবিষ্কারের জন্য কাজ করছেন। মাত্র এই কটি মৌলিক পদার্থই বিশ্বের কোটি কোটি যৌগিক পদার্থের মূল উপাদান। ম্যাডাম খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা। রঞ্জু এই সমস্ত প্রজেক্ট করতে ভীষণ ভালোবাসে। হ্যালো দাদা ভাই, তোর কাছে ম্যান ইটার্স অফ হুমায়ুন বইটা আছে রে? স্কুল থেকে বাড়ি ফিরে রঞ্জু সবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসেছে, তখনই তুলতুলির ফোনটা এলো। হ্যাঁ আছে। কেন, তুই নিবি? হ্যাঁ নেব, সন্ধ্যাবেলা আসছি তোদের বাড়ি, বইটা খুঁজে রাখিস কিন্তু মনে করে। বলেই ফোনটা কেটে দিল তুলতুলি। রঞ্জুকে আর কিছু বলতেই দিল না। মেয়েটা বড়ই অস্থির। তুলতুলি হলো রঞ্জুর মাস্তুতো বোন। সে শিলিগুড়িতেই থাকে। এবছর ক্লাস 11-এ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ নিয়ে ভর্তি হয়েছে সে। দুই ভাই বোনে খুবই ভাব। দুজনে পড়াশুনোতে যেমন ভালো, খেলাধুলোতেও তুখর। রঞ্জু ওর স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তুলতুলি তো ইতিমধ্যেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে। ঘটনাক্রমে একটি দুঃসাহসিক অভিযানে দুজন জড়িয়ে পড়েছিল। যদিও হলুলাঙের রহস্য উদ্ঘাটনের খবর কেউ জানে না, কিন্তু কলকাতার বিখ্যাত এক গির্জার গুপ্তধন সন্ধানের খবর নিউজ চ্যানেলগুলোতে সাড়া ফেলে দিয়েছিল। এই কারণেই পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সকলেই রঞ্জু ও তুলতুলিকে যথেষ্ট সম্ভ্রমের চোখে দেখে। সন্ধেবেলা রঞ্জু নিজের ঘর থেকেই শুনতে পেল দরজায় পর পর দুবার কলিং বেলের আওয়াজ। বুঝলো তুলতুলি এসে গেছে। তারপরে ধূপ ধাপ পায়ের শব্দ। ঘরের দরজা ঠেলে প্রায় লাফ দিয়ে খাটের উপরে উঠে বসে তুলতুলি বলল, দে বইটা, কোথায় রেখেছিস? উফ বাবা, ওই টেবিলটার উপরে আছে। তা তুই আমাকে একটা কথা বলতো, তোর হঠাৎ ম্যান ইটার্স অফ হুমায়ুন পড়তে ইচ্ছে হলো কেন? আমার স্কুলের ইংলিশ টিচার সামার ভ্যাকেশনে একজন ফেমাস পার্সোনালিটির উপরে প্রজেক্ট করতে দিয়েছেন। আর ফেমাস পার্সোনালিটি হিসেবে বিখ্যাত ব্রিটিশ শিকারী ও পরিবেশবিদ জিম করবেটকেই আমি বেছে নিয়েছি। সেই কারণেই তার লেখা বিখ্যাত বই ম্যান ইটার্স অফ হুমায়ুন আমার দরকার। রঞ্জু দেখলো এই পর্যন্ত বলে তুলতুলি কেমন উস্কুস উস্কুস করছে। মনে হয় আরো কিছু বলবে। কিরে তুলতুলি, আর কিছু বলবি তুই?
আচ্ছা দাদা ভাই, আমরা গত কয়েক বছর কোথাও ঘুরতে যাই না, চল না একবার মাসি মেশোকে রিকোয়েস্ট করি এই সামার ভ্যাকেশনে অ্যাটলিস্ট 6 to 7 ডেজের জন্য কোথাও নিয়ে যেতে। কথাটা কিন্তু মন্দ বলিসনি, আমিও ভাবছিলাম বুঝলি। অ্যাকচুয়ালি লাস্ট 2-3 ইয়ার্সে আমাদের ক্লাস 10-এর এক্সাম আর পড়াশোনার চাপে সত্যিই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। একটা ব্রেক হলে ভালোই হয়। তা কোথায় যেতে চাস? তুলতুলি যেন এই প্রশ্নটারই অপেক্ষা করছিল, সঙ্গে সঙ্গেই বলল, এই হুমায়ুন যাবি? হুমায়ুন? ইউ মিন উত্তরাখণ্ড, জিম করবেটের জায়গা? হ্যাঁ দাদা ভাই, ওখানের করবেট মিউজিয়ামটাও ঘুরে দেখা দরকার। চল 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 না প্লিজ, মাসি মেশোকে রিকোয়েস্ট করি। এবার রঞ্জু বুঝলো কেন এত পার্সোনালিটির মধ্যে তুলতুলি জিম করবেটকেই বেছে নিয়েছে। ও আসলে করবেট ন্যাশনাল পার্ক ঘুরতে যেতে চায়, সেই সঙ্গে প্রজেক্টটাও হয়ে যাবে ওর। কথাটা তুলতুলিকে বলতেই হি হি করে হেসে উঠল তুলতুলি। ঠিক ধরেছিস, হ্রদ দেখার কলা বেচা একসাথে। কিন্তু কিন্তু বাবা মা রাজি হবে কি? রঞ্জু বেশ দ্বিধাগ্রস্ত। চল না বলে দেখি প্লিজ, লেট রিকোয়েস্ট দেম অ্যাট লিস্ট। তুলতুলিও ছেড়ে দেবার পাত্রী নয়। এরপরেই দুই ভাই বোন উত্তেজিত হয়ে দৌড়লো নিজের নিজের মা বাবাকে রাজি করাতে। অনেক অনুরোধ উপরোধ প্রতিশ্রুতির পর রঞ্জুর বাবা মা আর ওদিকে রিনা মাসি মেশো রাজি হয়ে গেলেন। সেই মতো ঠিক হলো 4 দিন পরেই ট্রেনে তৎকাল রিজার্ভেশন করে সকলে রওনা দেবে হুমায়ুনের উদ্দেশ্যে। সারি সারি শাল গাছের জঙ্গলের ভিতর দিয়ে সাবধানে পা ফেলে এগোতে এগোতে হঠাৎ একটা লোক দাঁড়িয়ে পড়ল। সামনে অন্ধকার চিরে এক জোড়া সার্চ লাইটের আলো এদিক ওদিক ঘোরাফেরা করছে। রাত আন্দাজ 1টা তো হবেই। আকাশে একটু আগেও একবারে চাঁদ ছিল, এখন কালো মেঘে চাঁদটা ঢেকে গেছে। মাঝে মাঝে কোনো রাত চড়া পাখি তারও স্বরে ডেকে উঠে জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে দিচ্ছে। চারিদিকে মিশমিশে অন্ধকার, 1 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না, শুধু সার্চ লাইটের আলোর লম্বা সরল রেখার স্তম্ভটা যেখানে পড়েছে সেই জায়গাটুকু ছাড়া। সন্তর্পণে লোকটা একটা চওড়া গাছের গুড়ির পিছনে নিজেকে যতটা সম্ভব আড়াল করে ঢুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর মনে হলো সার্চ লাইটের আলো দুটি দূরে সরে যাচ্ছে। তারপর এক সময় আর দেখাই গেল না। আরো কিছুক্ষণ অপেক্ষা করলে লোকটা গাছের গুড়ির আড়াল থেকে বেরিয়ে এসে আবার অন্ধকারে জঙ্গলের পথ ধরে এগোতে শুরু করলো। মনে মনে ঈশ্বরের কাছে তার একটাই প্রার্থনা, যেন সে তার গন্তব্যে পৌঁছতে পারে। আজ যদি সে না পারে তাহলে পৃথিবী থেকে চিরকালের মতো হারিয়ে যাবে তার গবেষণা, তার এত বছরের পরিশ্রমের ফল। আর এই গবেষণার বিষয়বস্তু যদি অসৎ লোকের হাতে পড়ে তাহলে ভবিষ্যৎ মানব প্রজন্ম তাকে কখনো ক্ষমা করবে না। তাই আজ যে করেই হোক তার জ্যাকেটের পকেটে থাকা হার্ড ডিস্কটা বৈজ্ঞানিক ডক্টর স্যামের কাছে পৌঁছে দিতেই হবে। তার আবিষ্কার শুধুমাত্র মানুষের কল্যাণের কাজেই ব্যবহার হবে, ম্যানহাটন প্রজেক্টের মতো কোনো বিধ্বংসী অ্যাটম বোম তৈরি করবে না। হঠাৎ একটা হিস হিসে আওয়াজে ওর ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে গেল। এটা কি কোনো শীষ ধ্বনি নাকি জঙ্গলি পশুর ডাক? লোকটা নিজের ঘাড় শক্ত করে থমকে দাঁড়িয়ে পড়ল। এই তো সেই রামগঙ্গা নদীর ঢালু। পাড়ের কাছে বড় শিশু গাছটা আড়াআড়ি করে দাঁড়িয়ে আছে, কাউকে দেখা যাচ্ছে না। এই জায়গাতেই তো ডক্টর স্যামের অপেক্ষা করার কথা। তাহলে কি তিনি আসেননি? রাতের অন্ধকার হলেও চোখ সয়ে গেছে তার। শিশু গাছটা চিনতে ওর কোনো অসুবিধাই হয়নি। তাছাড়া গত 5 বছর ধরে গবেষণার কাজ করতে গিয়ে এই অঞ্চলটি এখন ওদের হাতের তালুর মতো চেনা। জায়গাটা তো ভুল হওয়ার কথা নয়। গবেষণার কাজের ফাঁকেই এখানে বসেই ডক্টর স্যামের সাথে ওর কতবার কত আলোচনা হয়েছে তা ঘুরে বলা যায় না। মিস্টার রয়, মিস্টার রয়, হিয়ার হিয়ার। চাপা গলার কেউ ডাকছে বলে মনে হলো। নিজের নাম শুনে লোকটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ডক্টর স্যাম,
Where are you? নদীর পাড়ে একটা উঁচু ঢিপির মতো দিক থেকে উত্তর এলো, This side! Come this side! এবার দেখা গেল অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি ওখানে দাঁড়িয়ে তার দিকে ইশারা করে ডাকছে। যাক, আর কোনো চিন্তা নেই, ডক্টর স্যাম এসে গেছেন। এই ভেবেই মিস্টার রয় রামগঙ্গা নদীর পাড়ের দিকে এগিয়ে গেলেন। ডক্টর স্যামের কাছে পৌঁছতে হলে নদীর দিকে সমান্তরালভাবে আরও কিছুটা নিচে নামতে হবে। এতক্ষণ যে জঙ্গলের সাপদ সংকুল অন্ধকার পথ অতিক্রম করে এসেছে, তার কাছে এই ঢালু পাড় বেয়ে নিচে নামা কোনো ব্যাপারই নয়। ছায়ামূর্তিটাও তার দিকেই যেন এগিয়ে আসছে। যাক, আর চিন্তা নেই, ডক্টর স্যামের দেখা যখন পাওয়া গিয়েছে তার মানে বিপদ কেটে গেছে। এবার স্যামের হাতে হার্ড ডিস্কটা দিয়ে দিলে তার আর উঠতেও ভয় নেই। এই ভেবে জ্যাকেটের পকেট থেকে হার্ড ডিস্কটা হাতে বার করে আনলেন। হঠাৎ কান ফাটানো আওয়াজ, আর সেই সঙ্গে তীব্র আলোর ঝলকানি। মিস্টার রয় অনুভব করলেন তার বাঁ কাঁধের কাছে গরম সীসার মতো কিছু একটা এসে উঠল। অসম্ভব যন্ত্রণায় সারা শরীর বেঁকে দুমড়ে গেল তার। ভারতের অন্যতম নিউক্লিয়ার সায়েন্টিস্ট অবিনাশ রায় মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালেন। দুর্গিয়ানা এক্সপ্রেস প্রায় 3 ঘন্টা লেটে যখন মোরাদাবাদ পৌঁছলো তখন 11টা বেজে গেছে। ট্রেন থেকে নেমে একটা রিজার্ভ গাড়ি করে ওরা রওনা দিল প্রায় 80 কিলোমিটার দূরের রামনগরের উদ্দেশ্যে। এই রামনগরকে জিম করবেট ন্যাশনাল পার্কের গেটওয়েও বলা চলে। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম জাতীয় উদ্যান। 1936 সালে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করার উদ্দেশ্যে এটিকে চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যক বাঘ এই জাতীয় উদ্যানেই বাস করে। 1318 বর্গ কিলোমিটার বিস্তৃত বনভূমি মূলত 4টি জোনে বিভক্ত, যার মধ্যে ধিকালা জোন সাফারির জন্য সবচেয়ে প্রসিদ্ধ। এখানে কোর এরিয়ার ফরেস্ট ডিপার্টমেন্টের ট্যুরিস্ট লজ আছে। রঞ্জুদের খুব ইচ্ছে ছিল সেখানেই থাকার, কিন্তু বুকিং না পাওয়ায় ওরা রামনগরের কাছেই একটা হোমস্টেতে গিয়ে উঠল। রামনগরে থাকলেও জিম করবেট ফরেস্টের ভিতর সাফারি টিকিট অবশ্য অনলাইনে কেটে নিয়েছে তারা। রাস্তায় একটা লাঞ্চ ব্রেক নিয়ে ওরা যখন হোমস্টেতে পৌঁছলো তখন বিকেল হয়ে গিয়েছে। রঞ্জুদের হোমস্টেটা মূল শহর থেকে একটু দূরে পাহাড়ের ঢালু উপত্যকার মধ্যে, চারিদিকে অজস্র গাছে ঘেরা। খুব কাছ দিয়েই বয়ে যাচ্ছে রামগঙ্গা নদী। জায়গাটা আসলে জাতীয় উদ্যানের বাফার জোনের মধ্যেই পড়ে। এই মনোরম পরিবেশ আর সবুজের সমারোহ রঞ্জুদের সকলেরই মন প্রাণ বেশ জুড়িয়ে দিল। রঞ্জু আর তুলতুলি তো ওদের ঢাউস ক্যামেরা নিয়ে বেশ কিছু ছবি খাঁচাখাঁচ তুলে নিল। হোমস্টের মালিক একজন বৃদ্ধা, তার স্বামী গত হয়েছেন, এখন একমাত্র ছেলেকে নিয়ে এই হোমস্টে পরিচালনা করেন। দুজনের আন্তরিকতা ও আতিথেয়তার কোনো ত্রুটি নেই। নৈশাহারে চিকেন কষা ও রুটি খেতে খেতে নানা গল্প হচ্ছিল। বৃদ্ধা ও তার ছেলেও ভাঙা ভাঙা হিন্দিতে অংশগ্রহণ করলেন। अच्छा दादी, यहाँ पे जंगली जानवर आते हैं क्या? তুলতুলি স্যালাডের প্লেট থেকে এক টুকরো শসা মুখে পুরে বৃদ্ধাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, हाँ आते हैं, अभी तो कम आते हैं, पहले बहुत आते थे। अभी पेड़ पौधे काट के बिल्डिंग बना दिया ना, जंगली जानवर भी कम आते हैं। लेकिन सुबह देखना आसपास में बहुत सारी चिड़िया दिखाई देगा। বৃদ্ধা যে ওদের সাথে কথা বলতে খুবই উপভোগ করছিল সেটা ওনার মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল। अच्छा, वो नदी के उस पार पहाड़ी में भी जा सकता है? তুলতুলি আবার প্রশ্ন করল, हाँ हाँ जरूर जा सकते हो, बहुत सुंदर जगह है। सिर्फ उस शाकंभरी झील के पास मत जाना, उसके पास मत जाना। রঞ্জু দেখলো বৃদ্ধার হাসি হাসি মুখে যেন একটু আতঙ্কের ছায়া।
ये शकम्बरी झील क्या है? রঞ্জু কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। উত্তরে বৃদ্ধা হাত পা নেড়ে কিছুটা ভয়ার্ত ভঙ্গিতে যা বোঝালো তার সারমর্ম হচ্ছে, ওই দিকের রাস্তায় রামগঙ্গা নদীকে ডান দিকে রেখে পাহাড়ি ঢাল বরাবর জঙ্গলের মধ্যে দিয়ে কিছু দূর হেঁটে গেলেই একটা বড় ঝিল বা লেক দেখতে পাওয়া যাবে, যার নাম शकम्बरी। স্থানীয়দের কাছে এক অভিশপ্ত জায়গা। সেখানে গেলে কোনো এক অজানা কারণে লোকে পাগল হয়ে যায়। গত কয়েক বছর ধরে এরকম অনেক ঘটনা ঘটেছে। शकम्बरी ঝিলের কাছে যারাই গেছে তাদের গায়ে অদ্ভুত লালচে ছোপ পড়েছে এবং তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তাই সেই ঝিলের দিকে কেউ যায় না, এমনকি কোনো পশু পক্ষীকেও সেই ঝিলের আশেপাশে দেখা যায় না। খুব সম্প্রতি একটা বাচ্চা ছেলে ওই ঝিলের কাছে চলে গিয়েছিল। তারপর থেকে সে অদ্ভুত ব্যবহার করছে, এমনকি নিজের বাবা মাকেও চিনতে পারছে না। এইসব শুনে রঞ্জুর মা আর রিনা মাসি একদম রেড়ে করে উঠলেন। সবাই বারবার রঞ্জু আর তুলতুলিকে সাবধান করে দিল যে ওরা যেন কোনো রকম অ্যাডভেঞ্চার করার লোভে ওই शकम्बरी ঝিলের দিকে না যায়। অবশ্য বৃদ্ধার ছেলে সবাইকে আশ্বস্ত করে বললেন, ওই ঝিলের আশেপাশের এলাকা সরকার থেকে ফেন্সিং অর্থাৎ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, তাই ভয়ের কিছুই নেই। মাঝে মাঝে কিছু সরকারি লোক ওখানে পরীক্ষা নিরীক্ষা করতে যান। বড় বড় মেশিন নিয়ে কিছু বিদেশি লোককেও ওদিকে যেতে দেখা যায়, তবে স্থানীয়রা কেউ ওদিকে যান না। রঞ্জু আর তুলতুলি বলল ওরা এখানে শুধুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে এসেছে, অন্য কোনো অ্যাডভেঞ্চার করার ইচ্ছে নেই। তাই মা বাবা যেন নিশ্চিন্ত থাকে, ওরা शकम्बरी ঝিলের দিকে কখনোই যাবে না। আপনারা কাইন্ডলি দুশ্চিন্তা করবেন না, আমাদের পুরো টিম অনুসন্ধানের কাজে লেগে আছে। এছাড়া সম্পূর্ণ ফরেস্ট ডিপার্টমেন্টও আমাদের সাথে জয়েন্টলি অপারেশন হোল্ড করছে। আপনারা এখন গেস্ট হাউসে ফিরে গিয়ে নিশ্চিন্তে রেস্ট করুন। আমরা আবার রেড করতে যাচ্ছি। শহরের রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছে, কোনো ইনফরমেশন পেলেই জানাচ্ছি। এতদূর বলে ইন্সপেক্টর সাহানি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করলেন। ভদ্রলোক উচ্চতায় 6 ফুট, বলিষ্ঠ চেহারা, চওড়া কাঁধ এবং টকটকে গৌরবর্ণ। টেবিলের অপর প্রান্তে বসে থাকা ভদ্রলোক কিন্তু উঠলেন না। আর কত অপেক্ষা করব বলতে পারেন মিস্টার সাহানি? এই নিয়ে 3 জন বিজ্ঞানী নিখোঁজ হলেন। গত 1 মাস ধরে ডক্টর আহুজা নিখোঁজ। আপনারা এখনো পর্যন্ত কিছু করতে পারলেন না। কাল রাত থেকে আজ বিকেল হয়ে গেল, এখনো ডক্টর শ্যাম আর ডক্টর অবিনাশ রয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা আমাদের রিসার্চ ইউনিটের সব থেকে ব্রাইট এবং প্রমিসিং সায়েন্টিস্ট ছিলেন। ওনাদের অন্তর্ধানে আমাদের সমস্ত ডিপার্টমেন্টের মনোবল ভেঙে পড়েছে। আমরা সকলে উৎকণ্ঠায় ভুগছি। আমাদের সিনিয়র আধিকারিকরা কুমায়ুন অঞ্চলে গবেষণা বন্ধের নির্দেশ দিয়েছেন। আমাদের রিসার্চ টিম আগামী সপ্তাহে ফিরে যাবে। অন্তত এর মধ্যে আমাদের বিজ্ঞানীদের খুঁজে বার করুন। এখনো ব্যাপারটা মিডিয়া হয়নি। এরপর মিডিয়ায় জানাজানি হলে আপনাদের ডিপার্টমেন্টেরই মান সম্মান থাকবে না। এতগুলো কথা বলে ভদ্রলোক আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। ওনার বয়স আনুমানিক 50 থেকে 55-র মধ্যে হবে। হালকা ছাই রঙের ব্লেজার, মুখে অবিন্যস্ত কাঁচা পাকা দাড়ি, মাথার সামনের দিকটায় চুল কমে গিয়েছে, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত দৃষ্টি। নো ওয়ারিজ ডক্টর সাহা রায়, বুঝছি আপনার উৎকণ্ঠা হওয়াই স্বাভাবিক। তবে আমি কথা দিচ্ছি, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার বিজ্ঞানীদের অন্তর্ধান হওয়ার রহস্য কিনারা করবই। আপনারা আমাদের দেশের সম্পদ, আপনাদের সুরক্ষা আমাদের সর্বপ্রথম দায়িত্ব। আপনি কাইন্ডলি দুশ্চিন্তা করবেন না। আর একটা কথা, এই ব্যাপারটা নিয়ে অন্য কারোর সাথে কাইন্ডলি আলোচনা করবেন না। বুঝতেই পারছেন এটা একটা হাইলি সেন্সিটিভ ইস্যু। অযথা প্যানিক স্প্রেড করবে। ইন্সপেক্টর সাহানির কথায় ডক্টর সাহা রায় বললেন, আপনি ঠিক বলেছেন ইন্সপেক্টর। আমরা বিজ্ঞানীরা দিন রাত গবেষণা করি দেশের অগ্রগতির জন্য।
সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করার জন্য, জটিল থেকে জটিলতর রোগ নিরাময়ের জন্য। অথচ আজ আমাদের জীবন নিয়েই টানাটানি চলছে। বৈজ্ঞানিক ডক্টর অবিনাশ রয়, ডক্টর মুকেশ আহুজা, ডক্টর শ্যাম এরা নিজেদের ঘর বাড়ি, পরিবার পরিজন ছেড়ে দিনের পর দিন এই কুমায়ুন অঞ্চলের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চলেছিলেন এত বছর ধরে। এ তো শুধু অর্থের জন্য নয়, কিন্তু আজ এই মানুষগুলোই কত ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছেন। বলতে বলতেই এই প্রৌঢ় বিজ্ঞানী ডক্টর সাহারয়ের কণ্ঠস্বর ধরে এলো। এই অবস্থায় উল্টো দিকে দাঁড়ানো ইন্সপেক্টর সাহানি এগিয়ে এসে প্রৌঢ়ের হাতটা ধরে বললেন, ট্রাস্ট মি, উই আর ডুইং আওয়ার বেস্ট। এরপর ডক্টর সাহারয় ধীর পায়ে রামনগর পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেন। একজন 20 থেকে 25 বছর বয়সের যুবক এসে থানার সামনেই দাঁড়ানো সাদা স্করপিও গাড়িটার দরজা খুলে দিল। গাড়িটার সামনে একটা বোর্ড লাগানো, অ্যাটমিক রিসার্চ ইউনিট। প্রৌঢ় বিজ্ঞানী উঠে বসতেই সেই মুহূর্তেই অন্য একটি কালো গাড়ি রাস্তার বাঁক ঘুরে সাদা স্করপিও গাড়িটাকে অনুসরণ করে এগিয়ে গেল। গল্পের পরবর্তী অংশ বিজ্ঞাপন বিরতির পর। এতক্ষণ আপনারা শুনছিলেন সকম্বরী রহস্য। গল্পটি লিখেছেন মানালি সামন্ত। গল্পটি প্রকাশিত হয়েছে নিউ ভারত সাহিত্য কুটির থেকে। এই বইয়ের অন্যান্য গল্পগুলি পড়তে আপনারা ওনাদের দোকানে গিয়ে বইটি সংগ্রহ করতে পারেন। নিউ ভারত সাহিত্য কুটির, এসপি প্রিন্টার্স, 19EH/33 গোয়াবাগান স্ট্রিট, কলকাতা 700006, অথবা বইটি অনলাইনে পারচেজ করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এই দাদা ভাই, দেখ দেখ, ময়ূরটা পেখম মেলেছে। কই কই দেখি। উত্তেজিত হয়ে রঞ্জু তুলতুলির সিটের উপর দিক থেকে গিয়ে জানালার বাইরে মুখ বার করে ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করে। আরে সামনে দেখো। ড্রাইভারের ডাকে গাড়ির ভিতর বসা সব যাত্রীর দৃষ্টি গেল সামনের দিকে। ছোট বড় মেজ সেজ মিলিয়ে প্রায় 30টি হাতির দল পার হচ্ছে। রাস্তার এক পাশের জঙ্গল পেরিয়ে উল্টো দিকের জঙ্গলে ঢুকে পড়ল। রঞ্জু আর তুলতুলি এই দৃশ্য দেখে হা হয়ে গেছে। দাদা ভাই, ফটোটা তোল তাড়াতাড়ি। রঞ্জু ফটো তুলতেই ভুলে গেছে। তাড়াতাড়ি গলায় ঝুলানো ক্যামেরাটা নিয়ে বেশ কয়েকটি ফটো তুলে নিল। আজ ভোরবেলায় রঞ্জুরা জঙ্গল সাফারি করতে এসেছে। ওদের সাফারির জন্য নির্দিষ্ট গাড়ি জিম করবেট জাতীয় উদ্যানের মেন গেটের সামনে অপেক্ষা করছে। এই গেটটির নাম ধামগিরি গেট। এখান থেকে ঢুকেই ঠিকালা জোনে সাফারি হয়। সকাল সকাল রঞ্জু আর তুলতুলি ট্র্যাক প্যান্ট, টি-শার্ট পরে, পিঠে ব্যাগ আর গলায় ক্যামেরা ঝুলিয়ে চলে এসেছে সেখানে। রিনা মাসি, মেশো, রঞ্জুর মা, বাবা সবাই এসেছেন। সাফারির গাড়িগুলো সবুজ রঙের হুড খোলা জিপ। একটা জিপে 7 জন করে বসতে পারে। ওরা সকলে মিলে সাফারির গাড়িতে চড়ে বসতেই গাড়িটি জিম করবেট জাতীয় উদ্যানের ভিতর সরু রাস্তা ধরে এগিয়ে বেঁকে এগিয়ে চলেছে। রাস্তার দুদিকেই জঙ্গল, কোথাও ঘন, কোথাও বা গাছে ঢাকা, কোথাও কোথাও ঘাস জমি, আবার কোথাও বা ঢাল। মাঝে মাঝেই রামগঙ্গা নদী দেখা যাচ্ছে। বিস্তীর্ণ নদী উপত্যকা, দূরে সবুজ পাহাড়ের সারি। নদীটি অভয়ারণ্যের বুক চিরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। জিম করবেট জঙ্গলের ভূপ্রাকৃতিক চরিত্র ভারতবর্ষের অন্য সব জঙ্গলের থেকে আলাদা। এখানে যেমন আফ্রিকার সাভানা ল্যান্ডের মতো বিস্তৃত ঘাস জমি আছে, তেমনি কোথাও কোথাও এত বড় বড় গাছের জঙ্গল রয়েছে যে মাথার উপরের আকাশটাও ভালো করে দেখা যায় না। জঙ্গলে এহেন বৈচিত্র্যময় রূপ সাথে সুশীতল বাতাস বন্ধুদের বিভোর করে দিয়েছে। এরই মধ্যে ড্রাইভার দাদা বলেছেন যে চারিদিকে ভালো করে সজাগ দৃষ্টি রাখতে। যে কোনো জায়গায় বাঘ মামা ঘাপটি মেরে বসে থাকতে পারে। আবার কখনো কখনো বাঘকে সাঁতার কেটে নদীর এপার থেকে অন্য পাড়ের জঙ্গলে যেতেও দেখা যায়। বাঘ খুব দক্ষ সাঁতারু। গাড়িটি যত এগোতে থাকলো, বাঘ দেখার জন্য রঞ্জু আর তুলতুলির উত্তেজনা যেন আরো বাড়তে থাকলো। ওরা
এর আগে সুন্দরবনেও গিয়েছে, কিন্তু সেবার বাঘের দেখা পায়নি। আর জিম করবেট জঙ্গল তো বাঘের জন্যই বিখ্যাত, তাই অনেক আশা নিয়ে এসেছে যদি ডোরা কাটা প্রাণীটাকে দেখা যায়। যাই হোক, সকালেই এক পাল হাতির দর্শন পাওয়া গিয়েছে। জানিস রঞ্জু, হাতিরা যে রাস্তা দিয়ে যায় না, সেই রাস্তা কখনো বলে না। বংশ পরম্পরায় ওরা একই রাস্তা অনুসরণ করে। সারা জীবন দলবদ্ধভাবেই থাকে। তুই লক্ষ্য করবি যে বয়স্ক হাতিরা বাচ্চা হাতিদের সুরক্ষার ব্যাপারে বিশেষ খেয়াল রাখে, বুঝলি? পিছনের সিটে বসা মেশো বলে উঠলেন, हाँ ठीक बात। और उसी रास्ता को बोला जाता है एलिफेंट कॉरिडोर। हाथी कभी एक जगह नहीं रुकता, दूर दूर तक घूमता है। इस जंगल से दूसरे जंगल जाता है, लेकिन रास्ता कभी नहीं भूलता। ড্রাইভার দাদাও মেশোর কথায় সায় দিলেন। ড্রাইভার দাদা গাইডের মতো আরো অনেক কিছু বলছিলেন। এরই মধ্যে রঞ্জুরা সাম্বর হরিণ, ওয়াইল্ড বোর, জঙ্গলি শেয়াল আর অসংখ্য চিতল হরিণ দেখে নিয়েছে। গাড়ি থামিয়ে গাছের কোঠরে বসে থাকা পেঁচা, গাছের ডালে হর্নবিল পাখি এবং প্যারাডাইস ফ্লাই ক্যাচার বার্ডও ড্রাইভার দাদার সৌজন্যে দেখা হয়েছে। রঞ্জু প্রচুর ফটো তুলেছে। কখনো কখনো তো নিজের সিট ছেড়ে হুড খোলা জিপে দাঁড়িয়ে পড়ে ফটো তুলছে। সত্যি, জিম করবেট ন্যাশনাল ফরেস্ট কাউকে নিরাশ করে না। এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা যদি বাঘ মামার দেখা পাওয়া যায়। গ্রাসল্যান্ড ওয়ালি, পের ওয়ালি, পার ওয়ালি, এমন নাকি তাদের নাম এক একটা। স্টপ স্টপ, इसके आगे जाना मना है। একজন লম্বা চওড়া ফরেস্ট গার্ড এসে জিপের সামনে হাত দেখিয়ে তাদের দাঁড়াতে বলল। ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দিলেন। রঞ্জু লক্ষ্য করলো সামনে রাস্তার পাশেই অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে। কয়েকটি সাদা গাড়ি, যার সামনে পুলিশ লেখা বোর্ড আঁকা। কয়েকটি আবার সবুজ জঙ্গলি ছাপের ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি। রঞ্জুর বাবা সামনের সিট থেকে জিজ্ঞাসা করলেন, कुछ हुआ है क्या? ফরেস্ট গার্ডটি গাড়ির সামনে এগিয়ে এসে উত্তর দিলেন, एक आदमी का लाश मिला, शेर ने मारा है, और पास में एक बंदूक भी मिला है। लगता है पोचर थे। রঞ্জু কৌতূহল বশত গাড়ি থেকে নামতেই যাচ্ছিল, সঙ্গে সঙ্গে উনি হা হা করে তেড়ে এলেন। गाड़ी से मत उतरे, सामने लाश पड़ा है, शेर कहीं भी हो सकता है, अभी तुम लोग लौट जाओ। অগত্যা রঞ্জু গাড়িতেই বসে রইল। তুলতুলির মুখটা দেখে মনে হলো যেন ও একটু ভয় পেয়েছে। একবার শুধু বলল, পোচার মানে তো চোরা শিকারী, সঙ্গে বন্দুকও ছিল, অথচ তাকেই বাঘ মেরে দিয়েছে। তারপর সবাই চুপ করে গেল। রঞ্জুদের ড্রাইভার দাদা গাড়ি ঘুরিয়ে ফিরতি পথ ধরলেন। আজ ধিকালা জোনের বেশি ভিতরে যাওয়া গেল না। অবশ্য ওরা এখানে আরো দিন তিনেক আছে, এবং সেই দিনগুলির জন্য ঝিড়দা, বেজরানি ও ফাটা জোনে সাফারি বুক করা হয়েছে। তাই বাঘ দেখার চান্সও শেষ হয়ে যায়নি। দেখতে দেখতে ওরা প্রবেশদ্বার অর্থাৎ ধানগিরি গেটের কাছে ফিরে এলো। গেট পেরিয়ে গাড়িটা বাইরের বড় রাস্তার উপরে এসে থামলো। এখন সবে সকাল 8টা। সাফারি পুরো কমপ্লিট করতে পারলে 10টা বাজত। রঞ্জুরা অনেক আগেই ফিরে এসেছে। দাদা ভাই, চল আমরা এখানেই নেমে যাই, এখান থেকে হেঁটে হেঁটে হোমস্টেতে ফিরবো। তুলতুলির কথাটা রঞ্জুর মনে ধরল। বড়রাও কেউ আপত্তি করল না। শুধু রঞ্জুর মা বললেন ওরা যেন এদিক ওদিক না যায়, তাড়াতাড়ি হোমস্টেতে ফিরে আসে, সেখানে ব্রেকফাস্ট করতে হবে। রঞ্জুরা মা বাবাদের প্রমিস করে গাড়ি থেকে নেমে পড়ে। ওদের হোমস্টে অবশ্য খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে বড়জোর 20 থেকে 25 মিনিট লাগবে। গাড়িটা বেরিয়ে যেতেই ওরা দুই ভাই বোন পিচ ঢালা রাস্তা ধরে এগোতে শুরু করল। পাহাড়ি রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগছে। যদিও খুব বেশি উঁচু নয়, হুমায়ুনের এই অঞ্চলটা মূলত তরাই অঞ্চল। কিছু চড়াই উতরাই আছে। বেশ ঝকঝকে রোদ উঠেছে। রাস্তার দুদিকে শাল শিশুর জঙ্গল। উঁচু উঁচু গাছের পাতার ফাঁক দিয়ে রোদটা এসে রাস্তার উপর আলো ছায়ার নকশা এঁকে দিয়েছে।
তুলতুলি পিঠের ব্যাগটা থেকে জলের বোতল বার করে খানিক জল খেলো ঢক ঢক করে। তারপর বলল, দাদা ভাই একটু জঙ্গলের ভেতরটা দিয়ে হেঁটে হেঁটে নদীটার কাছে যাবি? অনেক রকম পাখি আছে, হোমস্টে দাদি বলছিল, ভালো ফটো তোলা যাবে। আচ্ছা চল। এবার ওরা মেন রাস্তা ছেড়ে জঙ্গলের সরু রাস্তা ধরে এগিয়ে গেল। মেন রাস্তার আশেপাশে কিছু দোকানপাট ছিল, যেখানে চা, বিস্কুট, টুকটাক খাবার দাবার পাওয়া যায়। গাড়ি থামিয়ে লোকজন ম্যাগি, আলুর পরোটা ইত্যাদি খাচ্ছে, কিন্তু এই জঙ্গলের সরু রাস্তায় মানুষজন নজরে গেল। যদিও এখানকার জঙ্গল এত গভীর নয়। আরো কিছুটা এগোতেই একটা লাল রঙের সাইনবোর্ড দেখে ওরা দাঁড়িয়ে পড়ল। তাতে লেখা সকম্বরী লেক, দিস ওয়ে, নিচে লেখা রোড ক্লোজড। যদিও লেকটি বা কোনো ফেন্সিং চোখে পড়ল না। এই দেখ দেখ, ওটা কি পাখি? তুলতুলির আঙুল অনুসরণ করে রঞ্জু তাকিয়ে দেখলো বড় কালো রঙের একটা পাখি গাছের মগ ডালে বসে আছে। বুঝতে পারলি? ওটা ঈগল মনে হচ্ছে। একটা কাজ কর না, জুম করে ফটো তুল। তুলতুলি ক্যামেরাটা নিয়ে লেন্স চোখে লাগিয়ে কয়েকটা ফটো তুলে নিল। রঞ্জু লক্ষ্য করলো ওরা মেন রাস্তা থেকে খানিকটা দূরে চলে এসেছে। রাস্তা দিয়ে চলা গাড়িগুলির আওয়াজ আর শোনা যাচ্ছে না। এরপর সামনে রাস্তাটা বেশ ঢালু হয়ে অনেকটা নিচে নেমে গেছে। এইটা ভাই, দেখ তো একবার বাইনোকুলারটা দিয়ে। কি দেখবো? ওইদিকে কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী চলাফেরা করছে? তুলতুলি এবার সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, এই দিকটা বেশ উতরাই, বহু দূর পর্যন্ত ধুধু প্রান্তর, মাঝে গ্রাসল্যান্ড, বড় গাছ একটাও নেই। দূরে নুড়ি পাথর বিছানো নদীর উপত্যকাটা সাদা লম্বা লাইনের মতো দেখাচ্ছে। সত্যি অনেক দূরে কিছু যেন নড়ছে। ওরা মানুষ নাকি অন্য কোনো পশু তা এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না। জিম করবেট বেড়াতে আসার আগেই রঞ্জু বাইনোকুলার কিনে এনেছে। বাইনোকুলার থাকলে অ্যানিমাল স্পটিং করতে সুবিধে হয়। তাড়াতাড়ি ব্যাগ থেকে দূরবীনটা বার করে চোখে লাগিয়ে বোঝার চেষ্টা করল। লেন্স অ্যাডজাস্ট করে ভালো করে দেখতে গিয়ে রঞ্জুর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। কাঁপা কাঁপা স্বরে বলল, তুলতুলি চল এখান থেকে, কুইক। এখানে আর এক মিনিটও থাকা সেফ নয় তুলতুলি, লেটস রান। তুলতুলি কিছু প্রশ্ন করার আগেই রঞ্জু ওর হাতটা ধরে পিছনে ঘুরে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। দূর থেকে মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। অনেক কষ্টে চোখ খোলার চেষ্টা করলো স্টিলের স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটা। কোনো মতে চোখ খুলে মনে হলো সে যেন একটা গম্বুজ আকৃতির অস্বচ্ছ ছাদের নিচে শুয়ে আছে। চারিদিকে অদ্ভুত রকমের সব আলো জ্বলছে, সেই সঙ্গে ক্রমাগত বিপ বিপ শব্দ ভেসে আসছে। অদ্ভুত একটা সাদা ধোঁয়াশা চারপাশে। মাথাটা একপাশে ঘোরানোর চেষ্টা করলো সে, কিন্তু পারল না। ভাবনাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। কোথায় সে শুয়ে আছে, তার কি হয়েছিল, কিছুই মনে পড়ছে না। সে কি ঘুমিয়ে পড়েছিল? এখানে কি করে এলো? ডক্টর স্যাম কোথায়? তার রিসার্চ টিমের বাকি মেম্বাররাই বা কোথায় গেল? বাঁ কাঁধের কাজটা বেশ যন্ত্রণা করছে। শরীরটা যেন আষ্টে পৃষ্ঠে কেউ বেঁধে রেখেছে। উঠে বসার চেষ্টা করতেই অজান্তে মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। অনুভব করলো মাথায় টুপির মতো কোনো বিশেষ যন্ত্র বসানো আছে। সেই যন্ত্রের ভিতর থেকে বেরোনোর চেষ্টা করতেই যেন বৈদ্যুতিক বটিটা এসে লাগলো। তার মাথাটা ঝনঝন করে উঠল। যন্ত্রণায় চোখ বন্ধ করে নিল সে। কিছু মনে পড়ছে? একটা ভারী কণ্ঠস্বর শুনে সে আবার চোখ খুলে বোঝার চেষ্টা করল। দেখলো তার গম্বুজাকৃতি কাচের আধারের বাইরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। মাথা থেকে পা পর্যন্ত অদ্ভুত সাদা পোশাকে ঢাকা, হাতে গ্লাভস, মুখের কাছে নলের মতো ঝুলছে, অনেকটা অ্যাস্ট্রোনটদের মতো। দেখে বোঝার উপায় নেই মানুষটি আসলে কে, কেমন দেখতে। মিস্টার অবিনাশ রয় আস্তে আস্তে তার অনুভূতিগুলি ফিরে পাচ্ছেন।
বুঝলেন তিনি একটি কাচের ঢাকনা দেওয়া লম্বা কফিনের মতো বাক্সে শুয়ে আছেন। মনে পড়ল তিনি গবেষণার কাজে গত 5 বছর ধরে হুমায়ুন অঞ্চলে রয়েছেন, কিন্তু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না যে কিভাবে এই ঘরের মধ্যে এসে পড়লেন, তার কাঁধের কাছেই বা এত ব্যথা কেন। কয়েক মুহূর্ত চেষ্টা করে মিস্টার রয় খুব হাত পড়লেন। অস্ফুটে কিছু শব্দ বেরিয়ে এলো। আমি কোথায়? আমার আমার মনে পড়ছে না কেন কিছু। দাঁড়ান, এত উত্তেজিত হবেন না, সব বলবো। আর আপনি যদি সব মনে করতে পারেন তাহলে তো মুশকিল। আপনার কি মনে আছে, কতটা ভুলে গেছেন, সেটাই তো আমার গবেষণা, ডক্টর রয়। এতগুলো কথা বলেই পাশে দাঁড়ানো অ্যাস্ট্রোনটের মতো পোশাক পরা লোকটা হেসে উঠল, নিষ্ঠুর আনন্দের হাসি। আচ্ছা, আমাদের পরিচয় পর্বটা আরেকবার চালিয়ে নেওয়া যাক, দেখি আপনার কতটা মনে আছে। আপনি হলেন ডক্টর রয়, অ্যাটমিক রিসার্চ সেন্টারের অন্যতম নিউক্লিয়ার সায়েন্টিস্ট মিস্টার অবিনাশ রয়। এই মনে পড়েছে? আস্তে আস্তে স্মৃতি পরিষ্কার হয়ে এলো। বেশ কয়েক বছর আগে মেডিকেল টিম এই হুমায়ুন অঞ্চলের কিছু মানুষের শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব দেখতে পান। বায়োহ্যাজার্ডসের প্রভাব সাধারণত কোনো মাইন বা রাসায়নিক কারখানার চারপাশে দেখা যেতে পারে, কিন্তু এই জঙ্গলে ঘেরা জায়গায় তা কিভাবে সম্ভব এটা জানার জন্য এই অঞ্চলে প্রথমে অ্যাটমিক রিসার্চ সেন্টারের একটি টিম পাঠানো হয়। তারপর ভারতের অ্যাটমিক রিসার্চ সেন্টার ও বেলজিয়ামের নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের সাথে যৌথভাবে এখানে গবেষণা শুরু হয়। গবেষণার বিষয়বস্তু হচ্ছে মানবদেহে তেজস্ক্রিয় প্রভাব মুক্ত করা এবং তেজস্ক্রিয় পদার্থের ঔষধি ব্যবহার। বিজ্ঞানের ভাষায় যাকে নিউক্লিয়ার মেডিসিন বলা হয়ে থাকে। তেজস্ক্রিয় মৌলের ব্যবহারে কিভাবে ক্যান্সার, পার্কিনসন ডিজিজ বা অ্যালজাইমারের মতন রোগ সৃষ্টিকারী সেল বা কোষকে টার্গেট করে তাকে ধ্বংস করা যায় তা নিয়ে গবেষণা। এ যেন হলাহলের মধ্যে অমৃতের সন্ধান। আর এই গবেষণায় ডক্টর সাহা রয়ের নেতৃত্বে ডক্টর আহুজা ও ডক্টর স্যামের সাথে কাজ করছিলেন তিনি নিজে, ডক্টর অবিনাশ রয়। এবার সেই লোকটা কাঁচের বাক্সটার ওপর ঝুঁকে পড়লেন। আমি ডক্টর শেঠি, চিনতে পারছেন? কথাগুলো শুনে ডক্টর রয়ের মেরুদণ্ড দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। যে পোশাকটিকে তিনি অ্যাস্ট্রোনটের মতো মনে করছিলেন সেটি আসলে পিপিই কিট। তেজস্ক্রিয় পদার্থ নিয়ে রিসার্চ করার সময় বৈজ্ঞানিকেরা পরিধান করে থাকেন। এই আচ্ছাদনের ভেতরে থাকা মানুষটিকে তিনি চিনতে পারলেন, সেই ডক্টর শেট্টি, যিনি হিউম্যান ব্রেনের ওপর তেজস্ক্রিয় মৌলের প্রভাব নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন। তার সহকারী হওয়ার জন্য ডক্টর স্যাম, ডক্টর আহুজা এবং তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি, যদিও তখনও তার গবেষণার পুরো ব্যাপারটা খোলসা করেননি। ডক্টর শেঠির প্রস্তাবে ওনারা কেউ রাজি হননি, কিন্তু তিনি যে এত ভয়ানক লোক সেটাও ওনারা তখন বুঝতে পারেননি। পরে তারা আন্দাজ করেছেন যে ডক্টর শেঠির গবেষণা অত্যন্ত ভয়ঙ্কর। মানুষের হাসি, কান্না, ভালোবাসা, ভয়, দুঃখ ইত্যাদি অনুভূতিগুলি মস্তিষ্ক এবং নিউরনের বিশেষ কেমিক্যাল রিঅ্যাকশনের ফল বলে মনে করা হয়। ডক্টর শেঠির গবেষণার বিষয়বস্তু হল তেজস্ক্রিয় মৌলের দ্বারা মানুষের ব্রেনে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটিয়ে সেই সব অনুভূতিগুলি কন্ট্রোল করা, যার ফলে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, চিন্তা শক্তি সবটাই লোপ পাবে। মানুষ তার আজ্ঞাবহ হিউম্যানয়েড রোবটে পরিণত হবে। মূলত ডক্টর স্যাম ওনার রূপ চিনতে পারেন, আর তারপর তাদের এই। তাহলে এখন কি ডক্টর শেঠি ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে? কথাটা মনে হতেই ডক্টর অবিনাশ রয় আতঙ্কে কাঁপতে শুরু করে দিলেন। নো ডক্টর রয়, ডোন্ট বি সো এক্সাইটেড। আপনার বিপি, পালস
খুব দ্রুত গতিতে ওঠানামা করছে, যা বর্তমান পরিস্থিতির জন্য কখনোই কাম্য নয়। সো কাম ডাউন, কাম ডাউন। ডক্টর শেঠির কথায় তিনি বুঝলেন চারপাশে লাগানো বিভিন্ন যন্ত্রপাতিগুলি জানান দিচ্ছে তার শারীরিক ও মানসিক অস্থিরতার কথা। বাই দ্য ওয়ে, ডক্টর শ্যাম কিন্তু আপনাকে ফাঁকি দিল। আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে জঙ্গলে পালিয়ে গেল। আমি কিন্তু ডক্টর স্যামের এই বিহেভিয়ার এক্সপেক্ট করিনি। আপনার এত ভালো বন্ধুর এই কি বন্ধুত্বের পরিচয়? ছি ছি, আই এম অ্যাসেন্ট অফ ডক্টর স্যাম। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ঢুক ঢুক শব্দ করে ঘাড়টা নাড়তে থাকলেন ডক্টর শেঠি। তারপর দাঁতে দাঁত চিপে বললেন, আলী আর যাবেন কোথায়? আমাদের নেটওয়ার্ক এখনো কাজ করছে। হয় আমাদের হাতে ধরা পড়বেন, হয়তো বাঘের পেটে যাবেন। কোনো মতে ঠোঁট ফাঁক করলেন ডক্টর রয়। ধীরে ধীরে বললেন, আপনি আমার সাথে যা ইচ্ছা করতে পারেন, কিন্তু 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 আমার আবিষ্কার জাতীয় সম্পদ। সেই সম্পদ আপনার হাতে কখনো আসবে না, কখনো না। আমি যা খুঁজে পেয়েছি তার কথা দুনিয়ার সবাই জানতে পারবে। অবিনাশ রয় হাঁপাতে থাকলেন। উত্তরে ডক্টর শেঠি কিছু বলতেই যাচ্ছিলেন, এমন সময় একটা যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। শব্দটা আসছে লাউড স্পিকার জাতীয় কোনো যন্ত্র থেকে। স্যার, সকম্বরী ঝিলের কাছে দুটো বাচ্চা ছেলে মেয়েকে দেখা গিয়েছে। ওরা আমাদের দুজন স্টাফকে দেখে ফেলেছে ডক্টর আহুজাকে বন্দুক দিয়ে শুট করার সময়। What? Who are they? হুঙ্কার দিতে দিতে ডক্টর শেঠি চলে গেলেন। ডক্টর আহুজাকে শুট করা হয়েছে। লাউডস্পিকার থেকে আসা শব্দগুলো মাথার মধ্যে তোল পাড় শুরু করে দিল। ডক্টর আহুজাকে চেনেন সেই চাকরি জীবনের প্রথম দিন থেকে। দুজনে একসাথে কাজ করতেন, একই রিসার্চ টিমের সদস্য ছিলেন, কিন্তু গত 1 মাস ধরে ডক্টর আহুজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মানে তিনি ডক্টর শেঠির কবজায় ছিলেন, আর আজ তাকে হত্যা করা হয়েছে। কি সাংঘাতিক! আর ভাবতে পারলেন না ডক্টর অবিনাশ রয়। অবশ হয়ে মাথা হেলিয়ে দিলেন। লাঞ্চ করতে বসে রঞ্জুর মনে হলো ওরা খুব বড় অন্যায় করেছে। ওদের চোখের সামনে এত বড় একটা ক্রাইম হয়ে গেল, অথচ ওরা সেটা কাউকে জানালো না। এটা ভয়ঙ্কর বড় অপরাধ। এটা করা ওদের একদমই উচিত হচ্ছে না। কিন্তু কথাটা কাকে বলবে? মা, বাবা, মাসি, মেশোকে বললে তারা টেনশন করে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যাবে। যদি স্থানীয় পুলিশ স্টেশনে যায়, সেখানেও হয়তো ওদের বাচ্চা ছেলে মেয়ে ভেবে গুরুত্ব দেবে না। তাহলে ওদের কি করণীয়? সাফারি থেকে ফেরার পথে ওরা ভাই বোন যা দৃশ্য দেখেছে, তারপর থেকে দুজনেই আতঙ্কে সিকিয়ে আছে, ভেবে পাচ্ছে না কি করা উচিত। তবে একটা বিষয়ে রঞ্জু নিশ্চিত যে জঙ্গলের মধ্যে পুলিশ বন্দুক সমেত যে ডেড বডি পেয়েছে, তার সাথে ওদের দেখা ঘটনার কোনো একটা যোগসূত্র অবশ্যই আছে। কে রে বাবু, সকাল থেকে কিছুই তো খাচ্ছিস না, কি হয়েছে? এত মনমরা দেখাচ্ছে কেন? মায়ের ডাকে রঞ্জুর চমক ভাঙে। ঠিকই বলেছে মা। সকালের ঘটনার পর থেকে রঞ্জু আর তুলতুলি দুজনেই দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ়। সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা। 3 দিন পরেই ফিরে যাবে, তাই এর মধ্যে এই ঘটনার একটা সিদ্ধান্ত নিতেই হবে। দাদা ভাই, চল খাওয়া শেষ করে আমরা একটু বার্ড ওয়াচিং করে আসি, ওই হোমস্টের পেছন দিকটা দিয়ে। রঞ্জু বুঝলো তুলতুলি একটু আলাদা করে দূরে গিয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছে। রঞ্জু সম্মতি সূচক ঘাড় নেড়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়ল। তুলতুলিও পিঠে ব্যাগ আর ক্যামেরা নিয়ে ওর পিছন পিছন হোমস্টের বাইরে চলে এলো। ওদের হোমস্টের পিছনের দিকটায় একটু এগিয়ে গেলেই বেশ ঘন জঙ্গল, তার ভিতর দিয়ে কিছুটা হাঁটলেই রামগঙ্গা নদী। ওরা প্রথম দিন বিকেলের পর এই দিকটায় এসেছিল এবং রং বেরঙের পাখি চোখে পড়েছিল।
তাছাড়া জঙ্গলের একটা নিজস্ব গন্ধ আছে, আওয়াজ আছে। চোখ বন্ধ করে রঞ্জুর এই ঘ্রাণ, এই শব্দ উপভোগ করতে খুব ভালো লাগে। কিন্তু এখন রঞ্জুর মনের অবস্থা অন্য। কি করবি ভাবছিস তা ভাই? যা দেখলাম এর পরেও কি চুপ করে থাকবো? তুলতুলি একটা বড় পাথরের উপর বসে রঞ্জুর দিকে সোজাসুজি তাকিয়ে জিজ্ঞেস করলো, জানি না, বুঝতে পারছি না কি করা উচিত আর কি করা উচিত নয়। খুব আপসেট লাগছে। চোখের সামনে দেখলাম একটা লোককে গুলি করা হলো, তারপর তার দেহটা টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। এত বড় ঘটনা দেখে কি চুপ করে থাকা যায়? হ্যাঁ। রঞ্জু কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, শোন, এতক্ষণে বডিটা ওরা নিয়ে চলে গেছে, হয়তো কোথাও লুকিয়েও দিয়েছে। তাই এখন পুলিশকে খবর দিলেও তারা কিছুই দেখতে পাবে না। আমরাও কিন্তু অনেক দূর থেকে ঘটনাটা দেখেছি, তাই সঠিক জায়গাটা লোকেট করাও একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে পুলিশও আমাদের কথা বিশ্বাস করবে না। আবার ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়, শুধু শুধু আমাদের বাড়ির বড়রা টেনশন করবে। তাই এক কাজ কর, চল আমরা কাল সকালে আরেকবার ওই দিকটায় যাই। যেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে সেখানে তো নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো পাবই। কয়েকটি ছবিও তুলে দেব, আর ক্লু পাই বা না পাই, ফিরে এসে জায়গাটার ছবি সমেত লোকাল থানায় যোগাযোগ করব। কাল আমাদের বিজরানি জোনের সাফারি সকাল 10টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে না হয় হোমস্টেতে এসে তাড়াতাড়ি লাঞ্চ করে ওই জায়গার জন্য বেরোনোও যাবে। তাহলে বাড়ির লোকেরা কিছুই সন্দেহ করবে না। কিন্তু দাদা ভাই, ওই জায়গাটার কাছেই তো সেই মিস্টেরিয়াস শকুম্বরী ঝিল। সকালে সাইনবোর্ড দেখেছিলাম, তাই তো আর না গিয়ে দূর থেকেই চারপাশ দেখছিলাম। আর তখনই ঘটনাটা চোখে পড়ল। আমাদের হোমস্টের দাদি বারবার নিষেধ করেছে ওইদিকে যেতে। ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকুক বা না থাকুক, ওই শকুম্বরী ঝিলের চারপাশে কিছু তো রহস্য আছেই। এর পরেও কি রিস্কটা নিবি? রঞ্জু গালে হাত দিয়ে চুপ করে বসে রইল। ভিতরে ভিতরে বেশ শিহরণ অনুভব করছে, মুখে কিছু প্রকাশ করল না। ও জানে কথাগুলো তুলতুলি ভুল বলছে না। ওই শকুম্বরী ঝিল নিয়ে স্থানীয় লোকেদের মধ্যে বেশ একটা আতঙ্ক রয়েছে, কিন্তু এক অদম্য কৌতূহল ওকে চুম্বকের মতো যেন ওই দিকেই টানছে। রঞ্জু গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। চল তাহলে একবার জায়গাটা দেখেই আসা যাক। আর কোনো কথা না বলে তুলতুলিও ওর দাদার পিছন পিছন পা বাড়ালো। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখিকা মানালি সামন্তর কলমে শকুম্বরী রহস্য। গল্পের সূত্রধার আমি সঞ্চালী, কথকের ভূমিকায় মিমো, রঞ্জুর ভূমিকায় ধ্রুবজ্যোতি, তুলতুলির ভূমিকায় তানিশা, মহিলা ও মায়ের ভূমিকায় রাখি, বৃদ্ধার ভূমিকায় সুপ্রিয়া, ওঝা ও বাবার ভূমিকায় শুভম, মিস্টার রয়ের ভূমিকায় দেবজিৎ, ডক্টর স্যামের ভূমিকায় কৌশিক, মিস্টার সাহারয়ের ভূমিকায় ধ্রুবতারা, ইন্সপেক্টর সাহানির ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, ড্রাইভারের ভূমিকায় সৌগত, ফরেস্ট অফিসারের ভূমিকায় অভয়, মেশোর ভূমিকায় অরিজিৎ, ডক্টর শেঠির ভূমিকায় সোমনাথ, ডক্টর শেঠির হেল্পারের ভূমিকায় অগ্রজ, পোস্টার ডিজাইনিং এ প্রলয়, সাউন্ড এডিটিং মিক্সিং এ শুভম ও প্রলয়। সমগ্র গল্পটির পর্ব পরিচালনা করেছে রাজ বিশ্বাস। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সপ্তাহে ঠিক এই সময় এই গল্পটির পরের অংশ শুনতে আমাদের চ্যানেলটি এখনই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আর হ্যাঁ, আজকে আমাদের এই বিশেষ উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।